Hello everyone, welcome to my educational channel. This is my first video regarding UGC NTA-NET for political science. আজকে আমরা অল্প কিছু MCQ প্র্যাকটিস করব। MCQ এর সাথে সাথে প্রত্যেকটা MCQ এর সাথে আমরা কারেক্ট এক্সপ্লানেশন করব যাতে MCQ গুলো আরো বেশি করে ভালো করে বোঝা যায়। প্রত্যেকটা MCQ কোশ্চেন এন্ড অ্যান্সার এবং এক্সপ্লানেশন গুলো হবে ইংলিশে, ল্যাঙ্গুয়েজ, কিন্তু ল্যাঙ্গুয়েজ যেটা বোঝানো হবে সেটা হচ্ছে বেঙ্গলিতে হবে। তো এটা প্র্যাকটিস সেশন 1 এবং এরপরে প্র্যাকটিস সেশন 2 আসবে। তো ভিডিওটা শুরু করার আগে I am introducing myself with all of you. চলো let's see. This is Prosenjit Shil. I have completed my undergraduate course from Matabhanga College under University of North Bengal, and I have completed my PG course from Assam University, Silchar, and qualified UGC NET and West Bengal SET in political science, and I am also pursuing PhD coursework in political science at Coach Bihar Pancharan Verma University, and I have completed my professional course B.Ed from WBU TT EPA. Dear students, পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা যথেষ্ট ভাস্ট সাবজেক্ট। এই সাবজেক্টে নেট কোয়ালিফাই একটু কঠিন, নেট কোয়ালিফাই করা একটু কঠিন, কিন্তু নাথিং ইজ ইম্পসিবল। ভালো করে পড়াশোনা করলে, ডিপলি স্টাডি করলে অবশ্যই ভালো রেজাল্ট হবে। তো ভালো করে স্টাডি করো, টেনশন করো না, অবশ্যই সাকসেস হবে। যেহেতু পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা একটু ভাস্ট সাবজেক্ট, সেহেতু এই সাবজেক্টটাকে পড়তে গেলে একটা সিস্টেমেটিক ওয়েতে পড়াশোনা করতে হবে, তবেই কিন্তু ভালো কিছু আশা করা যেতে পারে। তো আমি তোমাদের জন্য কিছু স্টেপ বা সিস্টেমেটিক ওয়ে বানিয়েছি, যদি তোমাদের কাজে লাগে, এভাবে পড়াশোনা করলে যদি কিছুটা উপকার হয়, তাহলে স্টেপটা ফলো করো, আশা করি ভালো ফল পাবে। চলো দেখে নেওয়া যাক, লেটস সি what are the steps or what are the systematic way. Okay, let's see. Key to success. Students, ফার্স্ট তোমাদেরকে প্রথমেই যেটা ফার্স্ট স্টেপের কথা বলবো সেটা হচ্ছে গোল সেটিং। You have to set up your goal. First of all, you have to set up your goal. What is goal? The goal is ultimate goal. Ultimate goal, যে আলটিমেট গোলটা থাকবে তোমাদের সবচেয়ে আলটিমেট JRF। JRF হচ্ছে তোমাদের আলটিমেট গোল, যে I have to acquire JRF। এই টার্গেট, এই গোলটা
সবসময় মাথার মধ্যে সেভ করে নিতে হবে, সবসময় মাথায় থাকবে এটা, তবেই কিন্তু ভালো কিছু আশা করা যেতে পারে। যেমন ধরো আমার গোলটা এমনই হবে যে আমাকে মাউন্ট এভারেস্টের সামিটে পৌঁছাতে হবে, কিন্তু আমি দাঁড়িয়ে আছি সেই নেপালের মাউন্ট এভারেস্টের সমতল নিচু ভূমিতে আমি দাঁড়িয়ে আছি। সেই জায়গা থেকে আমাকে সেই মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছাতে হবে, কিন্তু কি করে পৌঁছাবো সেটি স্টেপ বাই স্টেপ। ধরো জেআরএফ তোমাদের মাউন্ট এভারেস্টের চূড়ায় আছে, এবার সেটাকে পেতে গেলে অনেক হার্ড লেবার করতে হবে, অনেক ঝড় বৃষ্টি, ফ্রস্ট, তুষারঝড়, এগুলো অতিক্রম করেই সেখানে পৌঁছাতে হবে। তো ঠিক একইভাবে তোমাকে এই স্টেপ অনুযায়ী একইভাবে পড়াশোনা করতে হবে, স্টেপ অনুযায়ী, তবেই সেই জায়গায় পৌঁছানো যেতে পারে। তো আলটিমেট গোল, ইউ হ্যাভ টু চুজ ইউর আলটিমেট গোল। হোয়াট ইজ আলটিমেট গোল? জেআরএফ। সবসময় মাথায় ধরে রাখতে হবে যে আমাকে জেআরএফ অ্যাট এনি কস্ট, এনি হাউ আমাকে জেআরএফ তুলতেই হবে। এই টার্গেট মনের মধ্যে জোর সহকারে নিতে হবে। এবং নেক্সট স্টেপ আসছে টাইম সেটিং। শুধু গোল থাকলে তো হবে না, এবং তার সাথে সাথে আমাকে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। সেই পড়াশোনাটা আমি কতক্ষণ করব? তোমরা সারাদিনের 24 ঘন্টার মধ্যে 6 to 7 আওয়ার্স ডেইলি পড়াশোনা করো, যে কোনো সময়, দেখবে যথেষ্ট। তো তোমাকে সেকেন্ড স্টেপে টাইমটা সেটিং করতে হবে, পড়াশোনার টাইম, সে যে কোনো সময় হতে পারে, 6 to 7 আওয়ার্স, এবং এর বেশি হলে আরো ভালো হয়, যতটা পারবে, কিন্তু মিনিমাম 6 to 7 আওয়ার্স এটুকু পড়াশোনা করতে হবে। এবারে টাইম সেটিং এর পর নেক্সট স্টেপ হবে ডিটেইলস স্টাডি অ্যাকর্ডিং টু নেট সিলেবাস। তোমাদের নেটের সিলেবাস অনুযায়ী যে প্রত্যেকটা ইউনিট আছে, ইউনিটের যে টপিকগুলো আছে, প্রত্যেকটা টপিক ধরে ধরে একটু ডিটেইলস স্টাডি করতে হবে, একটু ডিপলি স্টাডি করতে হবে। কারণ এখন যে এনটিএ যে এক্সাম কন্ডাক্ট করছে এবং এক্সাম পেপার যে তৈরি করছে, মেকিং করছে, সেখানে বেশিরভাগই কনসেপচুয়াল বেস কোশ্চেন করছে। যেহেতু কনসেপচুয়াল কোশ্চেনটা বেশি করছে, সেহেতু আমাকে কনসেপ্টটা অবশ্যই ক্লিয়ার করতে হবে, সেটা একটু ডিটেইলসে স্টাডি করতে হবে নেটের সিলেবাস অনুযায়ী। নেক্সট এটা করার পরে নেক্সট স্টেপ এমসিকিউ প্র্যাকটিস অন ইওর ডিটেইলস স্টাডি। যতটুকু পড়লে, নেটের সিলেবাস অনুযায়ী স্টাডি করলে, ধরো পলিটিক্যাল থিওরি সম্পর্কে, ইকুয়ালিটি, লিবার্টি, ডেমোক্রেসি, বা এগুলো সম্পর্কে, পলিটিক্যাল আইডিওলজি, মোটামুটি 2-3টে টপিক ভালো করে ডিটেইলসে পড়ার পরে সেই জায়গা থেকে নিজে নিজে এমসিকিউ প্র্যাকটিস নিজে নিজে করে, মেকিং করে সেই এমসিকিউ গুলো সলভ করতে হবে, নিজে নিজে করতে হবে। দেখবে সেখানে তোমাদের একটা দারুণ এক্সপিরিয়েন্স হয়ে যাবে যদি এরকম করে করতে পারো। তারপর নেক্সটে আসবে ওভারঅল ডেইলি এমসিকিউ প্র্যাকটিস, মিনিমাম 50 কোশ্চেন্স। এটা তো যতটুকু পড়লে উপরে সেটা তো করলেই, তারপর এটা হচ্ছে হয়তো 2-3 দিন পড়ার পরে এই ডিটেইলস যে স্টাডিটা করলে সেটার উপরে এমসিকিউ প্র্যাকটিস করলে নিজে নিজে যতটা পারবে।
কিন্তু ওভারঅল ডেইলি এমসিকিউ প্র্যাকটিসটা করতে লাগবে। ওভারঅল মানে নেট সিলেবাসে 10টা ইউনিট আছে, প্রত্যেকটা ইউনিট থেকে মানে টোটাল 10টা ইউনিটের একটা এমসিকিউ প্র্যাকটিস করতে হবে ডেইলি, সেটা হচ্ছে মিনিমাম 50 কোশ্চেন্স। তাহলে একদিকে তোমাদের অল্প অল্প করে ডিটেলসে পড়া হয়ে যাচ্ছে এবং তার সাথে সাথে ওভারঅল একটা কনসেপ্ট তৈরি হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করতে করতে। তো তাহলে দুদিকে এগিয়ে যাচ্ছ। এরপরে নেক্সট স্টেপে আসবে রিভিশন উইথিন 15 ডেজ। এবার এই যে ডিটেলস স্টাডিটা যে করলে এবং এমসিকিউ প্র্যাকটিস করলে ডিটেল স্টাডির উপরে, এবং ওভারঅল ডেইলি যে এমসিকিউগুলো প্র্যাকটিস করলে 15 দিন ধরে, এই 15 দিন পরে যতটুকু পড়লে সেটাকে রিভিশন করো। তাহলে দেখবে 15 দিন পরে যখন আবার রিভিশন করলে যতটা মন থেকে বেরিয়ে গেল তোমার মাইন্ড থেকে, সেটা আবার রিস্টোর হবে। এবার এই 15 দিন পর পর যদি করতে পারো তাহলে সেটা তোমার একটা অস্ত্র হয়ে দাঁড়াবে, নিজেদের মধ্যে ক্যাপচার হয়ে যাবে যে হ্যাঁ এই কোশ্চেনগুলো এইভাবে, এটা এটা পড়েছি। হ্যাঁ, নিজের মধ্যে সমস্ত কিছু আস্তে আস্তে একটা অস্ত্র হয়ে যাবে এবং সেটা দিয়ে পরবর্তীকালে আস্তে আস্তে আরো বেশি করে সেই জিনিসগুলো দিয়ে আবার বুঝতে পারবে। নেক্সট স্টেপ, ডোন্ট কিপ স্ট্রেস অ্যান্ড টেনশন অন ইয়োর মাইন্ড। এই যে এত হার্ড লেবার করছো, 7 থেকে 8 ঘন্টা ডেইলি পড়ছো, ডেইলি পড়তে পড়তে রিল্যাক্সে পড়বে, কখনো ব্রেনে কখনো মাইন্ডে স্ট্রেস দেবে না, কখনো টেনশন নেবে না, একদম রিল্যাক্সে ফ্রি মাইন্ডে পড়বে। অ্যান্ড লাস্ট স্টেপ, কিপ অলওয়েজ কাম ডাউন ইয়োর মাইন্ড। সবসময় পড়াশোনা করবে, হাসি খুশি থাকবে এবং সবসময় মাইন্ডকে শান্ত রাখবে, কাম ডাউন ইয়োর মাইন্ড। আশা করি যদি তোমরা এই স্টেপগুলো ফলো করে পড়াশোনা করো, আশা করি ভালো কিছু রেজাল্ট আসবে। So now let's move for question answer session. Let's move forward. চলো দেখে নেই এখন কিছু কোশ্চেন করা যায় কিনা, এমসিকিউ সলভ করা যায় কিনা। So let's move forward for the first question. Here is a question for you. Okay, the first question is, when political government and its forms and activities are studied, not simply as facts to be described and compared, or just in reference to their immediate and temporary effects, but as facts to be understood and appraised in relation to the constant needs, desires, and opinions of men. Then we have political theory. Who gave this statement? A very, very important statement is this. এই যে স্টেটমেন্টটা, সেটা কিসের উপরে? এখানে বোঝাই যাচ্ছে পলিটিক্যাল থিওরির উপরে এই একটা স্টেটমেন্ট। সেটা কে দিয়েছে? ফার্স্ট অপশন ইজ ডেভিড স্টোন, সেকেন্ড অপশন ইজ ফ্রান্সিস ককার, থার্ড অপশন ইজ রোনাল্ড পেনক, and fourth option is Arnold Brett. এবার চলো কোশ্চেনটা বুঝে নেই বাংলায় কি বলেছে। when political government, যখন একটা রাজনৈতিক সরকার তার its forms and activities, তার সংগঠনগুলো বা গঠনগুলো
and তার activities, তার কার্যাবলীগুলোকে কি are studied not simply as facts to be described and compared or just in reference to their immediate and temporary effects. এখানে বলছে যখন একটা রাজনৈতিক সরকার তার সংগঠন এবং কার্যকে সাময়িক ফলাফল অর্জনের নিমিত্ত কেবলমাত্র বর্ণনা, তুলনা ও বিচারের তথ্যরূপে গ্রহণ না করে কি করবে? But as facts to be understood and appraised in relation to the constant needs, desires and opinions of men. কি করবে? সরকার তুলনা বিচারের তথ্যরূপে এই যে গ্রহণ না করে মানুষের কি করবে? কনস্ট্যান্ট নিডস, মানুষের নিরন্তর মানে অনবরত যে প্রয়োজন, মানুষের যে আকাঙ্ক্ষা ও মানুষের যে মতামতগুলো যা আছে সেগুলোর মূল্যায়নের তথ্য হিসাবে পরিগণিত করে। রাজনৈতিক সরকারের শুধু সাময়িক ফলাফলের ভিত্তিতে কোনো কিছু তুলনা করা, বিচার করা বা বর্ণনা করা কাজ নয়। মানুষের যে চাহিদা, ডেইলি চাহিদা, ডিজায়ার, তার ইচ্ছা, আকাঙ্ক্ষা, তাদের যে মতামত, সেগুলোকে তুলে ধরা, সেগুলোকে নিয়ে আলোচনা করা, তবেই কিন্তু একটা রাজনৈতিক তত্ত্বের উদ্ভব ঘটে। Then we have political theory. So who gave this statement? দেখো, আমি প্রশ্নটা বুঝিয়ে দিলাম, তোমরা ভিডিওটি পজ করে একা একা চেষ্টা করবে যে কোনটা অ্যান্সার হতে পারে, অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। যদি ভিডিওটি পজ করে তোমরা নিজে নিজে একটা আইডিয়া করে নিজে নিজে ভেবে তোমরা করতে পারো, যদি অ্যান্সারটা রাইট হয়ে যায় তাহলে ভাববে যে এই অ্যান্সারটা তোমার মনে অনেকদিন গেঁথে থাকবে, অনেকদিন মনে থাকবে। এই জন্য আগে নিজে অ্যান্সার করার চেষ্টা করবে, তারপর আমি তো অ্যান্সার দিব, তারপর দেখবে সেটা মিলিয়ে দেখবে সেটা মিলল কিনা। So students, so what should be the right answer? What is the correct answer? So let's see what would be the right answer. The right answer is option B, Francis Cocker. ফ্রান্সিস ককারই স্টেটমেন্টটা দিয়েছে যে একটা রাজনৈতিক সরকার তার সংগঠন আর তার কার্যাবলীকে শুধুমাত্র বর্ণনা করা, সাময়িক ফলাফলের ভিত্তিতে বর্ণনা করা, তুলনা করা, বিচার করে না, তার সাথে সাথে মানুষের দৈনন্দিন যে প্রয়োজনীয়তা, নিডস, আশা আকাঙ্ক্ষা, অপিনিয়ন্স, এগুলোকে নিয়ে আলোচনা করা, মানুষের অপিনিয়নগুলোকে মূল্যায়ন করা, তখনই কিন্তু রাজনৈতিক তত্ত্বের উদ্ভব ঘটে। এটা বলেছিলেন ফ্রান্সিস ককার। সো ফ্রান্সিস ককার কি, চলো একটু দেখে নেওয়া যাক ফ্রান্সিস ককার সম্পর্কে, তার কি কি ইম্পর্টেন্ট ওয়ার্কস আছে। লেটস সি হু ইজ ফ্রান্সিস ককার। Option B, right answer, Francis Cocker. This man is Francis Cocker. দেখো, Francis Cocker was born in 1878 and died in 1963. টাইম পিরিয়ডটা ভালো করে মনে রাখবে, তার কারণ অনেক সময় টাইম পিরিয়ডটাও দিয়ে দেয় পরীক্ষায়। তো চলো দেখি ফ্রান্সিস ককার কে। Francis William Cocker was an American political scientist
একজন আমেরিকান রাষ্ট্রবিজ্ঞানী, and the chairman of the Department of Government at Ale University from 1937 to 1945. কোথাকার চেয়ারম্যান ছিল? আলে ইউনিভার্সিটি। আলে ইউনিভার্সিটি গভর্নমেন্ট ডিপার্টমেন্ট। আলে ইউনিভার্সিটিতে একটা গভর্নমেন্ট ডিপার্টমেন্টও আছে। সেই ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট ডিপার্টমেন্টের চেয়ারম্যান, অধ্যক্ষ ছিলেন তিনি। কত থেকে কত সাল থেকে কত সাল পর্যন্ত? 1937 to 1945। এবার ককার্সের যে ওয়ার্ক ফোকাসড অন পলিটিক্যাল থিওরি, যে তার যে কাজ, তার যে চিন্তা ভাবনা বিশেষ করে পলিটিক্যাল থিওরি, রাজনৈতিক তত্ত্বের উপরে খুব ফোকাসড করেছিল। পার্টিকুলারলি আরো একটা আছে, অফ দ্য স্টেট অ্যান্ড নেচার অফ লিবারেল ডেমোক্রেসি, যে উদারনৈতিক গণতন্ত্রের যে প্রকৃতি এবং উদারনৈতিক গণতন্ত্রের প্রকৃতি আর হচ্ছে স্টেট সম্পর্কে বেশি ফোকাস করেছিল। তাহলে ফ্রান্সিস কোকারের দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বুক, তখন বইয়ের নাম বুক নেম তো প্রত্যেকটা এক্সামেই বইয়ের নাম জিজ্ঞাসা করে, বইয়ের নাম পরীক্ষা আসে, এক্সামে আসে। সো বইয়ের নামগুলো ভালো করে পড়বে এবং পাবলিশিং ইয়ারগুলো ভালো করে মনে রাখার চেষ্টা করবে। ফ্রান্সিস কোকার দুটো বই খুব সুন্দর লিখেছে। বই দুটো হচ্ছে, ফার্স্ট বুক ইজ অর্গানিজমিক থিওরিজ অফ দ্য স্টেট, published in 1910, and second one is Recent Political Thought, published in 1934. তো আমরা এখানে ফ্রান্সিস কোকারের সম্পর্কে যে স্টেটমেন্টটা পড়লাম, সেই স্টেটমেন্টটার সাথে সাথে একটা তো আমাদের প্রশ্ন জানাই হয়ে গেল, তার সাথে সাথে ফ্রান্সিস কোকারের সম্পর্কে আমরা আরো অনেক ইনফরমেশন পেলাম যেগুলো আমাদের পরীক্ষায় কাজে লাগবে। তো একটা কোশ্চেন দিয়ে আমরা এখানে কিন্তু 3-4টা কোশ্চেন পেয়ে গেলাম। যেমন দুটো বইয়ের নাম পেলাম, তিনি কে ছিলেন, কোথাকার সায়েন্টিস্ট ছিলেন, অনেক সময় এগুলো জিজ্ঞাসা করে। So first question is over, and the second question is, this is the statement. Okay, let's see the second question. Who of the following made the statement? এখানে বলেছে যে political theory is a network of concepts and generalizations about political life involving ideas, assumptions and statements about the nature, purpose and key features of government, state and society, and about the political capabilities of human beings. So এখানে বলেছে পলিটিক্যাল, রাজনৈতিক তত্ত্ব একটা নেটওয়ার্ক। কিসের নেটওয়ার্ক? অনেক ধারণার, অনেক তত্ত্বের, জেনারেলাইজেশনস, যেটা সারা বিশ্বের মধ্যে সর্বজনীন ধারণা, সর্বজনীন তত্ত্বের একটা নেটওয়ার্ক। কিসের উপরে? অ্যাবাউট পলিটিক্যাল লাইফ, রাজনৈতিক জীবন সম্পর্কে, যেগুলো রাজনৈতিক জীবনের সঙ্গে জড়িয়ে আছে কি কি, কিসের আইডিয়াস, অ্যাজাম্পশনস অ্যান্ড স্টেটমেন্টস অ্যাবাউট দ্য নেচার অ্যান্ড পারপাস অফ দ্য অ্যান্ড কি ফিচার্স অফ গভর্নমেন্ট অ্যান্ড স্টেট অ্যান্ড সোসাইটি। সরকারের এবং রাজ্য এবং সমাজের যে মূল বৈশিষ্ট্য সম্পর্কে, মূল বৈশিষ্ট্য আর হচ্ছে উদ্দেশ্য, তারপর হচ্ছে গভর্নমেন্টের প্রকৃতি,
এগুলো সম্পর্কে ধারণা, আইডিয়াস, যুক্তি, বিবৃতি, এগুলো সম্পর্কে জড়িয়ে আছে পলিটিক্যাল লাইফ। এই পলিটিক্যাল লাইফ সম্পর্কেই একটা বিশাল ধারণার, সর্বজনীন ধারণার, বিশ্বব্যাপী ধারণার, তত্ত্বের একটা নেটওয়ার্কের মতো জড়িয়ে রাখে পলিটিক্যাল থিওরি। এমনকি অ্যাবাউট দ্য পলিটিক্যাল ক্যাপাবিলিটিস অফ হিউম্যান বিংস, যে মনুষ্য জাতির যে রাজনৈতিক কর্মক্ষমতা, যে তার কতটা ক্যাপাবিলিটিস আছে, সে সম্পর্কে কিন্তু পলিটিক্যাল থিওরি আলোচনা করে, এবং এটা একটা নেটওয়ার্ক। Who gave this statement? Who argues this statement? Options are Leo Strauss, Andrew Hacker, David Helt, জর্জ ক্যাটলিন। আবারও বলছি, তোমরা ভিডিওটি পজ করে নিজে নিজে অ্যান্সার করার চেষ্টা করো, তবে কিন্তু ভালো এক্সপিরিয়েন্স হবে। এখানে 4টা অপশন আছে, লিও স্ট্রস, অ্যান্ড্রু হ্যাকার, ডেভিড হেল্ট, জর্জ ক্যাটলিন। কে বলেছে? এই স্টেটমেন্টটা কে দিয়েছে? লেটস সি দ্য রাইট আনসার। হোয়াট ইজ দ্য রাইট আনসার? The right answer is David Helt. So David Helt এটা বলেছে। চলো ডেভিড হেল্ট সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। ডেভিড হেল্ট কে? David Helt, born in 1951 and died 2019. So David Helt was a British political scientist who specialized in political theory and international relations. তো ডেভিড হেল্ট একজন ব্রিটিশ পলিটিক্যাল সায়েন্টিস্ট ছিল, যিনি খুব স্পেশালিস্ট ছিল পলিটিক্যাল থিওরি আর ইন্টারন্যাশনাল রিলেশনের উপরে। টুগেদার ড্যানিয়েল আর্সবেরি and David Helt had been prominent figures in the development of cosmopolitanism and of cosmopolitan democracy in particular. ড্যানিয়েল আর্সবেরি এবং ডেভিড হেল্ট খুব প্রমিনেন্ট, খুব ভালো ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন হ্যাঁ কসমোপলিটানিজমের উন্নয়নে, অগ্রগতিতে। কসমোপলিটানিজম কি? এটা একটা সর্বজনীনবাদ। আর কসমোপলিটান ডেমোক্রেসি মানে বিশ্বব্যাপী একটা গণতন্ত্রের উপরে গণতন্ত্রের অগ্রগতিতে একটা খুব ভালো কাজ করেছিল তারা দুজনে। He was an active scholar on issues on globalization. একজন সক্রিয় স্কলার ছিলেন তিনি, ডেভিড হেল্ট। কিসের উপরে? গ্লোবালাইজেশন, গ্লোবাল গভর্নেন্স, and was joint editor-in-chief of the academic journal Global Policy. তো ডেভিড হেল্ট সম্পর্কে আমরা এটুকু জানলাম। এবার তার অনেকগুলো বই লিখেছে, কিন্তু ডেভিড হেল্ট খুব ইম্পর্ট্যান্ট একজন ফিলোসফার বা সায়েন্টিস্ট। ভালো করে পড়তে হবে এটা। ডেভিড হেল্ট সম্পর্কে প্রত্যেকটা পরীক্ষায়, প্রত্যেকটা এক্সামে আসে। এই বুকসগুলো খুব ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা বুকসগুলো ভালো করে পড়ে নেবে। এখান থেকে হয়তো পেয়ে যেতে পারো বইয়ের নাম। আমি একবার করে বলে দিচ্ছি। দ্য ফার্স্ট বুক ইজ of David Helt, Introduction to Critical Theory, Horkheimer to Habermas, published in 1980. State and Societies, 1983. তারপর next Political Theory and the Modern State, Essays on State Power and Democracy, published in 1989. Next Prospects of Democracy, North, South, East, West, published in 1993. Next Global Transformation, 1999. Next Democracy in Global Order, 1999. Next A Globalizing World,
কালচার, ইকোনমিক্স, পলিটিক্স 2000 পাবলিশড হয়েছিল। মডেলস অফ ডেমোক্রেসি পাবলিশড ইন 2006, গ্লোবালাইজেশন, anti-globalization published in 2007, global inequality published in 2007, cosmopolitanism, ideals and realities published in 2010, global covenant published in 2004, debating globalization published in 2005. Okay, let's move for the next question. The question is, who of the following argues that political theory is quite simply man's attempt to consciously understand and solve the problems of his group's life and organization? কে যুক্তি দিয়েছে যে পলিটিক্যাল থিওরি ইজ কোয়াইট সিম্পলি সর্বোপরি একটা কি ম্যানস অ্যাটেম্পট, মানুষের চেষ্টা টু কনসিয়াসলি সচেতনভাবে আন্ডারস্ট্যান্ড, বোঝা অ্যান্ড সলভ এবং সমাধান করা, কিসের সমাধান করা, বোঝা আর সমাধান করা, দ্য প্রবলেমস অফ হিজ গ্রুপ লাইফ অ্যান্ড অর্গানাইজেশন, যে মানুষের যে তাদের যে জীবনের এবং তাদের যে সংগঠনগুলোর যে সমস্যা, সেই সমস্যাগুলোর সমাধান করা এবং সেগুলো সম্পর্কে বোঝার চেষ্টা করা বা সমাধানের চেষ্টা করে হচ্ছে পলিটিক্যাল থিওরি। কে বলেছে স্টেটমেন্টটা বা কে দিয়েছে? ফার্স্ট অপশন ইজ জিএস শ্যাবাইন, জর্জ ক্যাটলিন, মার্টিন লুথার, ওয়েনস্টাইন। Let's see the what is the correct answer. The correct answer is G.S. Shabine. G.S. Shabine is the correct answer. G.S. Shabine বলেছিল যে পলিটিক্যাল থিওরি হলো একটা সর্বোপরি মানুষের চেষ্টা, মানুষের মানুষের যে সমস্যা, তার যে গ্রুপের যে সংগঠনের যে সমস্যাগুলোকে সমাধান করার চেষ্টা করা এবং বোঝার চেষ্টা করা সচেতনভাবে, এটাই বলেছিলেন জিএস সেভেন। চলো জিএস সেভেন সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। জিএস সেভেন was born 1880 and 1861 and died 1961. This picture is G.S. Shabine. So G.S. Shabine was an American political scientist and a professor of philosophy. দর্শনের একজন প্রফেসর ছিল এবং আমেরিকান পলিটিক্যাল সায়েন্টিস্ট ছিল এবং কি ছিল, ডিন অফ দ্য গ্রাজুয়েট স্কুল অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট অফ কর্নেল ইউনিভার্সিটি। কর্নেল ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট ছিল। হি ইজ বেস্ট নোন ফর হিজ অথরিটেটিভ ওয়ার্ক। তার একটা কর্তৃত্বমূলক একটা কাজ যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তার, সেটা হচ্ছে এ হিস্ট্রি অফ পলিটিক্যাল থিওরি। এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিস বুক অফ জিএস সাবাইন, which a history of political theory which traces the growth of political thought from the times of Plato to modern fascism and Nazism. যে পলিটিক্যাল থিওরিটা প্লেটোর থট থেকে, প্লেটোর সময় থেকে যে চিন্তা ভাবনা আর হচ্ছে আজকালকার যে ফ্যাসিজম আর নাজিজম, এটা টোটাল হিস্ট্রি দেওয়া আছে এই বইয়ের মধ্যে। এটা সম্পর্কে আলোচনা করা আছে, এ হিস্ট্রি অফ পলিটিক্যাল থিওরি। তো আরো কিছু কিছু বুকস আমরা দেখে নিচ্ছি জিএস সাবানের। The first book is History of Political Theory, published in 1937, and second is What is Political Theory, 1939, and third is The Concept of State as Power, 1920, The Philosophical and Scientific Specialization, 1970. So let's move for the next question. The question is, who adapted communism to Asiatic form? কে গ্রহণ করেছিল কমিউনিজমকে একটা এশিয়াটিক ফর্ম হিসাবে, সাম্যবাদকে এশিয়াটিক ফর্ম হিসাবে। এবার সাম্যবাদ সম্পর্কে তোমরা সবাই জানো, হোয়াট ইজ কমিউনিজম। সাম্যবাদ হচ্ছে সকলের সমান অধিকার
সম্পত্তিতে সমান অধিকার থাকবে, ধনী গরিব নির্বিশেষে, উঁচু নিচু সমস্ত কিছু নির্বিশেষে সম্পত্তিতে সমান অধিকার থাকবে। এটা হচ্ছে কমিউনিজম। তো কমিউনিজম কি এশিয়াটিক ফর্ম হিসেবে কে বলেছিল? The first option is Amin Roy, second option is Mao Zedong, third option is Lenin এবং fourth option is Trotsky. কে বলেছিল? What should be the right answer? Okay, let's see what is the correct answer. The correct answer is Mao Zedong. Mao Zedong কমিউনিজমকে গ্রহণ করেছিল একটা এশিয়াটিক ফর্ম হিসাবে। চলো একটু এক্সপ্লেনেশন দেখে নিই মাও সেতুং সম্পর্কে। This man is Mao Zedong. Mao Zedong was born in 1893 and died in 1976. Mao Zedong is known as Mao Zedong. Mao Zedong হিসেবে সে পরিচিত ছিল। And also known as Chairman Mao. Chairman Mao হিসেবে পরিচিত ছিল। Mao Zedong was a Chinese communist revolutionary. চীনের একজন সাম্যবাদী বৈপ্লবিক ছিল। Who was the founder of People's Republic of China? People's Republic of China ফাউন্ডার ছিল, প্রতিষ্ঠাতা ছিল। Which he ruled as the chairman of Chinese Communist Party from its establishment in 1949. 1949 সালে যে চাইনিজ কমিউনিস্ট পার্টি চেয়ারম্যান ছিল, যে 1949 সালে প্রতিষ্ঠিত হয়েছিল চাইনিজ কমিউনিস্ট পার্টি, তার চেয়ারম্যান অধ্যক্ষ ছিলেন তিনি। হি আর্গিউজ দ্যাট সে যুক্তি দেয় যে এশিয়াটিক ফর্মস, যেটা আমরা কোশ্চেনটার মধ্যে পড়লাম, এশিয়াটিক ফর্মস ইটস ইউজুয়ালি অ্যাকনলেজড ফর্ম, এটা একটা স্বীকৃত গঠন, যেটা ইট ইজ এ প্রসেস অফ ক্লাস কনফ্লিক্ট, এটা একটা শ্রেণীদ্বন্দ্বের প্রক্রিয়া। এই যে এশিয়াটিক ফর্ম, এটা একটা গঠন, একটা শ্রেণীদ্বন্দ্ব, একটা শ্রেণী লড়াইয়ের একটা প্রক্রিয়া, and revolutionary struggle এবং বৈপ্লবিক সংগ্রাম, resulting in victory for the proletariat and the establishment of a classless socialist society. এটার ফলে কি হচ্ছে? ক্লাস কনফ্লিক্টের ফলে এবং রেভলিউশনারি স্ট্রাগলের ফলে যে প্রলেতারিয়াত, যে সর্বহারাদের জয়, এটার ফলে কি হচ্ছে? সর্বহারাদের জয় এবং জয় হবে, এবং একটা যেখানে ক্লাসলেস, যেখানে কোনো শ্রেণী থাকবে না, সবাই সমান, সেই ক্লাসলেস সোসাইটি এবং সমাজবাদী একটা সমাজের প্রতিষ্ঠা হবে। ইন হুইচ প্রাইভেট ওনারশিপ হ্যাজ বিন টোটালি অ্যাবলিশড, কারো ব্যক্তিগত মালিকানা থাকবে না, সেই ব্যক্তিগত মালিকানাকে টোটালি অ্যাবলিশড, ধ্বংস করা হয়েছে। অ্যান্ড দ্য মিনস অফ প্রোডাকশন অ্যান্ড সাবস্টেন্সেস বিলং টু দ্য কমিউনিটি, এবং মানুষের যে কোনো কিছু উৎপাদনের যে মিনসের উপায়, যে অর্থ এবং তাদের জীবন জীবিকা, ভালোভাবে বেঁচে থাকা, সেটা কমিউনিটির মধ্যেই বিলং করবে। তো অ্যাকচুয়ালি মাও সেতুং was influenced by European communism. ইউরোপিয়ান কমিউনিজম, যেটা মার্কস এঙ্গেলস দিয়েছিলেন, সেই কমিউনিজমের ফলেই প্রভাবিত হয়েছিলেন। কিন্তু সেখানে চায়নায় এসে সে সেটাকে মডিফাই করে সে নিজের মতো করে এই কমিউনিজমকে ব্যাখ্যা করেছেন। তাই জন্য এখানে বলা হয়েছে যে কমিউনিজম টু এশিয়াটিক ফর্ম। এশিয়াটিক ফর্ম বলতে এটাই বোঝায় যে যেখানে শ্রেণীদ্বন্দ্ব এবং সশস্ত্র সংগ্রাম করবে, নিচু শ্রেণীর লোকেরা সংগ্রাম করে ক্লাসলেস সোসাইটি বানিয়ে দেবে, যেখানে সোশ্যালিস্ট সোসাইটি বানিয়ে দেবে, যেখানে কোনো ব্যক্তিগত মালিকানা থাকবে না, এবং যারা পুঁজিপতি তাদের বিরুদ্ধে সংগ্রাম করে, সশস্ত্র সংগ্রাম করে তাদেরকে সমাজ থেকে বিতাড়িত করে সমস্ত সম্পত্তি তারা সবাই সমান ভাগ করে নেবে। এটা হচ্ছে এশিয়াটিক ফর্ম। সো মাও সেতুং এর
কিছু ইম্পর্টেন্ট বুকস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বুকস, যেগুলো পরীক্ষা সচরাচর এসে থাকে। চলো দেখে নেওয়া যাক। ফার্স্ট বুকস ইজ রিপোর্ট অন অ্যান ইনভেস্টিগেশন of the peasant movement in Hunan, published in 1927. And second book is on guerrilla warfare, published in 1937. And third book is on practice, um, published in 1937. On contradiction, published in 1937. On protected war, on protected war, 1938. And sixth book is in memory of Norman Bethune, published in 1939. And seven number is on new democracy, published in 1940. And eighth book is serve the people, published in 1944. So students, let's move for the next question. And this is the last question for today's video. The question is, who among the following interpreted functionalism as an alternative approach to Marxism? যে ফাংশনালিজম আছে, যে কার্যকারিতাবাদ, এটা একটা অল্টারনেটিভ অ্যাপ্রোচ টু মার্কসিজম, মার্ক্সবাদের একটা বিকল্প দৃষ্টিভঙ্গি হিসাবে কে ব্যাখ্যা করেছিল ফাংশনালিজমকে? অপশন ইজ পল এফ গ্রেস, B is Nicholson and Reynolds, third is W.G. Runciman, and fourth is Morton Kaplan. What should be the right answer? Okay, let's see what is the correct answer. The right answer is W.G. Runciman. W.G. Runciman এই কি করেছিল? ফাংশনালিজমকে একটা বিকল্প দৃষ্টিভঙ্গি হিসাবে ব্যাখ্যা করেছিল। কার বিকল্প দৃষ্টিভঙ্গি? মার্ক্সবাদের বিকল্প দৃষ্টিভঙ্গি। সো চলো দেখে নেই এক্সপ্লানেশন কি বলেছে। System approach has been cultivated as an alternative approach to Marxism. এবার এখানে বলেছে যে সিস্টেম অ্যাপ্রোচও মার্ক্সবাদের একটা বিকল্প দৃষ্টিভঙ্গি হিসাবে তুলে ধরা হয়েছে। W.G. Runciman rightly says that functionalism can indeed be interpreted as a conscious alternative to Marxism. যে ফাংশনালিজমও প্রকৃতপক্ষে ব্যাখ্যা করা হতে পারে, ফাংশনালিজমকেও একটা সচেতন বিকল্প দৃষ্টিভঙ্গি হিসাবে মার্ক্সবাদের। Some of its writers have wanted to interpret, কিছু লেখক, কিছু দার্শনিক এটাকে চেয়েছিল ব্যাখ্যা করতে ফাংশনালিজমকে অ্যাজ এ পলিটিক্যাল আইডিওলজি, একটা রাজনৈতিক মতাদর্শ হিসেবে, যেটা কন্ডিশনড বাই দ্য স্ট্রাকচার অফ আমেরিকান ক্যাপিটালিজম, মানে আমেরিকান ক্যাপিটালিজমের যে পরিকাঠামোর শর্ত অনুযায়ী পলিটিক্যাল আইডিওলজি হিসেবে ব্যাখ্যা করতে চেয়েছিল। So guys, this was the last question. Thank you all of you for watching my video. এবার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে, এবং আরও কোথায় কোথায় কিছু মডিফাই করার দরকার আছে তুমি অবশ্যই আমাকে জানাবে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। যদি উপকার হয়ে থাকে তোমাদের কিছু, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে আমি আরও বেশি করে তোমাদের কাছে সাপোর্ট পাই। এরপরে নেক্সট যে সেশন 2 আসবে, আরও ভালো করে কোশ্চেন মেকিং করব, যাতে তোমাদের আরও বেশি বেনিফিট হয় নেট এক্সামের জন্য। সো থ্যাংক ইউ অ্যাগেন all of you.